গ্রামের খালপাড়ে হরিপদ তেলে ভাজার দোকান। আশেপাশে অন্যান্য তেলে ভাজার দোকান থাকা সত্ত্বেও একমাত্র হরিপদ তেলে ভাজার দোকানে সবচেয়ে বেশি ভিড়ভাট্টা হয়। এরকম বৃষ্টিমুখর সন্ধ্যায় এরকম হরিপদর এরকম তেলে ভাজার দোকানে গল্প গুজব হচ্ছে ইত্যাদি ইত্যাদি। হরিপদ যখন বাড়ি ফেরে দোকানের হিসাব নিকাশ করে, দোকান পরিষ্কার করে, দোকানে ঝাঁট নামিয়ে একটা সাইকেল করে বাড়ি ফেরে। তো বাড়ি ফেরার সময় এক বৃষ্টিমুখর রাতে তার জীবনে ঘটে একটা ভয়ানক ঘটনা, এবং সে জানতে পারে তার পরিবারের একটা ঘৃণ্য রহস্য। কি সেই ঘটনা, কি সেই রহস্য, জানতে হলে শুনতে হবে আজকের এই গল্পটা। নমস্কার, আমি দিব্যেন্দু দাস। বঙ্গকথা ইউটিউব চ্যানেলের আর একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আপনি শুনবেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি হারিম করা ভয়ের গল্প, খালপাড়ের চপের দোকানে। আজকে গল্প পাঠ এবং গল্পের সূত্রধার এবং হরিপদর কণ্ঠে আমি দিব্যেন্দু দাস। শুরু হচ্ছে আজকের গল্প। কি হরি, ফুলুরি আর পড়ে আছে নাকি জগা সব সাবড়ে দিল? আছে আছে। এই জগাদার কি ব্যাপার বলো তো? এত চপ সিঙ্গারা ভেজিটেবল ফুলুরি নিল, স্পেশাল করে গোটা ডিমের ডেভিল, মাছের চপ সব নিয়ে গেল। পাড়া শুধু বিলোবে নাকি? না না, হাড় কিপটে জগার হাত থেকে জল গলে। শ্বশুর শাশুড়ি শালা সব এসেছে তো। তার ওপর মেয়েকে ছেলের বাড়ি থেকে দেখতে এসেছে। মনে হয় বিয়েটা ফাইনাল করলো। আজ পাকা কথাই হলো হয়তো। তাই কিপটেমি চলবে না। বউয়ের ঠ্যাঙানি খেয়েই তোর দোকানে ছুটে এসেছে। তা তোমাকেও কি বৌদি ঠেঙিয়ে পাঠালো নাকি? সারা সপ্তাহ তো দেখা দাওনি। না না, গ্যাস অম্বলে ভোগান্তি একটু কম। এক টুকরো সিঙ্গাড়া মুখে দিলেই চোঁয়া ঢেকুর ওঠে। ওই তোর বৌদি বলল ফুলুরি নিয়ে যেতে, রাতে ভাতের সঙ্গে খাবে। ছটা দিয়ে দে। ওই ঠান্ডা পড়ে আছে যেগুলো, ওগুলো যেন দিবি না। ভিতরে এসে ঢুকে বসো, ভিজে যাবে। বৃষ্টিটা জোরদার নামবে আজ। রাস্তাটা হলে চিন্তা থাকতো না। সারা রাত এক নাগাড়ে বৃষ্টি হলেই তো ব্যাস। তা তোমার পাড়াতেই তো প্রধানের বাড়ি। ফেরার পথে রাস্তা কবে হবে খোঁজ নিয়ে নাও। আর প্রধান, ও আর কতদিন? হবে না হবে না, কিচ্ছু হবে না। এও করবে না, এরপর যে আসবে সেও করবে না। যা বলেছ, লঙ্কায় যেই যাবে সেই রাবণ, বুঝলে নিতাই দা? মেদিনীপুর জেলার এক প্রত্যন্ত গ্রাম ফলনতলির বাজারের একটা ছোট্ট তেলেভাজার দোকানের মধ্যে চলছে গল্পগুজব। দোকানদার হরিপদ আর খদ্দের নিতাই। হরিপদর বয়স ৪৫-এর কাছাকাছি, মাঝারি গড়নের মানুষ। সারাদিন উনুনের সামনে দাঁড়িয়ে গরম তেলে বেগুনি, আলুর চপ, ফুলুরি, পেঁয়াজি আর মোচার চপ ভাজতে ভাজতে মুখে যেন তেলের গরম বাতাসে স্থায়ী ছাপ পড়ে গেছে। তবে মানুষটা সবসময় হাসি খুশি। কারোর সঙ্গে উঁচু গলায় কথা বলতে কেউ তাকে কোনোদিনও শোনেনি। সকলের সঙ্গেই তার সম্পর্ক বেশ ভালো। বাজারে হরিপদ ছাড়াও দুটো তেলেভাজার দোকান রয়েছে ঠিকই, তবে সবচেয়ে পুরনো ও জনপ্রিয় হরিপদ একাই। বাকিগুলো মাঝি দাঁড়ায়। অথচ সবচেয়ে আগে হরিপদ দোকান বন্ধ করে বাড়ি যায়। তবে আজ জগার বাড়িতে অতিথিদের জন্য এক্সট্রা করে কিছু অর্ডার ছিল, তাই খানিকটা দেরি হয়েছে। একা হাতে সবটা সামলানো কি আর মুখের কথা? এখন নিতাইকে ফুলুরি ভেজে বিদায় করে দোকানটা পরিষ্কার করবে হরিপদ। সুচিবাই স্বভাব তো, পরিষ্কার না করে বাড়ি ফিরবে না। ঘড়িতে প্রায় 7:45 বাজে। এদিকে আকাশ মোটেই ভালো নেই। বিকেল থেকে খেলা দেখাচ্ছে। একবার ঝমঝমে বৃষ্টি এলো, এখন ঝিরিঝিরি করে পড়ছে। এর মধ্যে বাড়ি না ফিরলে মুশকিল হবে। হরিপদর বাড়িটা আবার ভিতরের দিকে। বাজারটা তো স্টেশনের কাছেই, তবে হরিপদর বাড়ি গ্রামের একদম শেষ প্রান্তে। বলতে গেলে পাশের গ্রাম ঝাউরিয়ার বর্ডারের কাছে। চওড়া খালের সাঁকর এই পারে ফলনতলি, আর ওপারে ঝাউরিয়া। খালের ধারেই হরিপদর বাড়ি। এই নাও। নে নে, এবার সব ঝাঁপ পেলে এগো। ভালোই জোরে নামবে কিন্তু। এই তো। নিতাই ফুলুরির প্যাকে সাইকেলে ঝুলিয়ে এক হাতে ছাতা ধরে সাইকেলে প্যাডেল ঘোরালো।
কাদার উপরে দাগ কেটে চাকাটা গড়িয়ে চলল ওর বাড়ির দিকে। হরিপদ দোকান পরিষ্কার করতে ব্যস্ত। এরকম বর্ষাকালের রাতের একটা আলাদা গন্ধ থাকে, ভেজা মাটির গন্ধ, কাঁচা রাস্তার কাদা, দূরে ব্যাঙের একটানা ডাক, আর কালো আকাশে চিরে বিদ্যুতের ক্ষণিক ঝলক। সব মিলেই যেন প্রকৃতি নিজেই অন্ধকারের একটা দীর্ঘ উপাখ্যান লিখে যায়। কিন্তু গ্রামের মানুষজনে এমন রাতে যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরতে হয়, কারণ ঝড় বৃষ্টির রাতে পথ শুধুই কঠিনই হয় না, অনেক পুরনো গল্পও যেন আবার জেগে ওঠে। সেই রাতটাও ছিল তেমনই। কড়াইয়ের ফুটন্ত তেলে শেষ দফার ফুলুরিগুলো ভেজে কাগজে মুড়ে রাখল। তারপর উনুনে আগুনে 2 ঘটি জল ঢেলে দিল। ছ্যাক করে একটা শব্দ তুলে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে উঠল। মুহূর্তের মধ্যেই দোকান জুড়ে ছড়িয়ে পড়ল পোড়া কয়লা, সর্ষের তেল আর ভেজা মাটির মিশ্র একটা গন্ধ। হরিপদ প্রতিদিনের কাজের একটা নির্দিষ্ট নিয়ম আছে। কড়াই না ধুয়ে, হাতা ঝাঁঝরি না মুছে, নির্দিষ্ট জায়গায় না রেখে, মেঝেটা জল দিয়ে না ধুয়ে সে কোনোদিনই দোকান ছাড়ে না। বৃষ্টি হোক বা ঝড়, রাত যতই হোক, এই নিয়মের ব্যতিক্রম নেই। এক হাতে ঝাঁটা, অন্য হাতে বালতি নিয়ে সে দোকানের মেঝেটা ধুয়ে দিল। ড্রয়ারের টাকা গুনে একটা পুরনো নীল গামছার করে শক্ত করে বেঁধে কোমরের ভেতরে গুজে রাখল। আজ বিক্রিও মন্দ হয়নি। দোকানের বাইরে এসে একবার চারিদিক চোখ বোলালো সে। বাজারটা যেন কবে থেকে ঘুমিয়ে পড়েছে। একটার পর একটা ঝাঁপ বন্ধ। চায়ের দোকানের কেটলির ধোয়া আর উঠছে না। মুদির দোকানের সামনে ঝোলানো কেরোসিনের লণ্ঠনটা টিম করে জ্বলছে। ঝোড়ো হাওয়ায় আলোটা বারবার কেঁপে উঠছে। দূরে স্টেশনের দিক থেকে একটা ট্রেনের হুইসেল ভেসে আসলো। তারপর আবার সবকিছু গিলে খেল বৃষ্টির একটানা ঝমঝম শব্দে। আকাশের দিকে তাকালো হরিপদ। মেঘের রং এত কালো যে মনে হচ্ছে যেন মাথার উপরেই নেমে এসেছে। বিদ্যুতের চিকচিক আলো এক মুহূর্তের জন্য চারিদিক সাদা করে দিয়ে আবার মিলিয়ে যাচ্ছে। আজ আর রেহাই নেই। নিজের মনেই কথাটা বলল সে। দোকানে টিনের ঝাঁপটা নামিয়ে তালা লাগালো। তালাটা টেনে আর একবার দেখে নিল ঠিকমতো আটকেছে কিনা। তারপর দোকানের পাশেই দাঁড় করিয়ে রাখা পুরনো সাইকেলটার কাছে গেল। সাইকেলটা বহু বছরের সঙ্গে, রং প্রায় উঠে গেছে। হ্যান্ডেলের রাবার ছিঁড়ে ভেতরের লোহা বেরিয়ে পড়েছে। তবু আজও তাকে নিরাশ করেনি। সিটে জমে থাকা বৃষ্টির জল গামছা দিয়ে মুছে এক লাফে সাইকেলে বসে পড়ল হরিপদ। প্রথমে পিচ ঢালা রাস্তা, তারপরে একটু এগোলেই কাঁচা পথ। সেই পথ ধরে বাঁশবাগান পেরিয়ে মিনিট কয়েক গেলেই ওর বাড়ি। প্যাটেলে চাপ দিতেই সাইকেলটা ধীরে ধীরে গড়িয়ে চলল। বৃষ্টিটা আবার প্রস্তুত নিচ্ছে ঝাঁপিয়ে পড়ার জন্য। বাজারের শেষ মাথায় পৌঁছে হরিপদ একবার ঘাড় ঘুরিয়ে তাকালো। দূরে নিজের দোকানের টিনের চালাটা এখনো দেখা যাচ্ছে। তার ঠিক ওপরে এক ঝলক বিদ্যুৎ চমকালো। আকাশের বুক চিরে আলো ঝলকানি এসে পড়ছে। তারপর সব আলো একে একে নিভে গেল। এখন সামনে শুধু ভিজে কাঁচা রাস্তা আর ঘন অন্ধকার। হরিপদ প্যাডেলের আরো একটু জোর দিল। সামনে বৃষ্টির পর্দা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। চারপাশ এমন এক নীরবতা নেমে এসেছে যেন পুরো গ্রাম নিঃশ্বাস আটকে কারোর অপেক্ষায় রয়েছে। বাজারের শেষ মাথাটা পেরোতেই যেন এক নিমিষে বদলে গেল চারপাশটা। পেছনে রয়ে গেল 2-1টা টিমটিমে আলো, সামনে শুধু কাঁচা রাস্তা, দুধারে বিস্তীর্ণ ধান ক্ষেত। বৃষ্টির জলে থই থই করছে জমিগুলো। জোরো হাওয়া বয়ে গেলেই ধানের শীষগুলো একসঙ্গে দুলে উঠছে। অন্ধকারে দেখে মনে হচ্ছে যেন অসংখ্য কালো অবয়ব মাথা নত করে দাঁড়িয়ে আছে। হরিপদ গামছাটা মাথায় আরেকটু ভালো করে জড়িয়ে নিল। বৃষ্টির ফোঁটাগুলো এখন আর ঝিরিঝিরি নেই, বড় বড় ফোঁটা এসে লাগলো গালে, কপালে এবং গায়ে। রাস্তার কাদা চাকার সঙ্গে লেগে সাইকেলের চালানো ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে। আর একটু আগে বেরোতে পারলেই হতো। নিজের মনেই ভিড় করে বলল সে। আজ বাড়িতে ফিরতে দেরি হয়ে গেছে। নিশ্চয়ই রমালা চিন্তা করছে। ছেলেটাও হয়তো খাওয়া দাওয়া করে বাবার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েছে। আবার ভোরেই উঠতে হবে। বাজার থেকে আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কত কি কিনতে হবে।
এসব ভাবতে ভাবতেই প্যাডেলে চাপ বাড়ালো হরিপদ। এক ঝলক বিদ্যুৎ চমকালো। সামনের রাস্তা, ধান ক্ষেত, বাঁশঝাড় সবকিছু এক মুহূর্তের জন্য দুধে সাদা আলোয় ভেসে গেল। তারপর আবার ঘুটঘুটে অন্ধকার। ঠিক সেই সময়ই হরিপদর কানে এলো একটা অদ্ভুত ব্যাপার। ব্যাঙের ডাক নেই, একটাও না। এতক্ষণ যেগুলো একটানা ডেকে যাচ্ছিল, যেন মুহূর্তের মধ্যে সব চুপ করে গেছে। শুধু বৃষ্টির শব্দ, আর দূরে কোথাও খালের ফুলে ওঠা জলের গভীর গর্জন। হরিপদ একবার চারিদিক তাকালো। বুকের ভেতরটা কেমন যেন অকারণ শূন্য হয়ে উঠল। বৃষ্টিটা বোধহয় থেমে গেছে। নিজেকেই বোঝানোর মতো করে বলল সে। আবারও খানিকটা এগোতেই রাস্তার বাঁ দিক থেকে সেই পুরনো বট গাছটা চোখে পড়ল তার। দিনের বেলায় গাছটার নিচে গ্রামের লোকেরা বসে গল্প করে, কিন্তু এই রাতের বেলা গাছের ঝুড়ি আর ডালপালাগুলোকে দেখে মনে হচ্ছে যেন বিশাল কোনো বুড়ো মানুষ হাত পা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। ঠিক তখনই একটা কুকুরের কান্নার শব্দ ভেসে এলো। হরিপদ ব্রেক কষে সাইকেলের গতি একটু কমালো। বটগাছের গোড়ায় একটা কালো কুকুর দাঁড়িয়ে, কিন্তু সে হরিপদর দিকে তাকিয়ে নেই। তার দৃষ্টি রাস্তার আরো অনেকটা সামনে। কুকুরটা লেজ দুপায়ের ফাঁকে গুটিয়ে আছে, সারা শরীর কাঁপছে। মাঝে মাঝে সে কেঁদে উঠছে আর ভয়ে দু এক পা পিছিয়ে যাচ্ছে। হরিপদ হেসে বলল, হস হস, এই কি হয়েছে রে? কুকুরটা একবারও তার দিকে তাকালো না, বরং যেন আরো বেশি ভয় পেয়ে আচমকা ঘুরে ধান খেতের দিকে দৌড়ে অদৃশ্য হয়ে গেল। হরিপদ কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইল। তারপর মাথা নেড়ে আবার সাইকেল চালাতে শুরু করলো। যত সব। কথাটা মুখে বললেও অকারণে বুকের ভেতরটা যেন একটু ভারী হয়ে উঠল। ঠিক তখনই আকাশ ফাটিয়ে এমন এক বজ্রপাত হলো যেন চারিদিক মুহূর্তের জন্য দিনের আলোর মতো উজ্জ্বল হয়ে উঠল। আর সেই আলোর ঝলকানিতে রাস্তার অনেকটা সামনে বৃষ্টির পর্দার উপরে হরিপদর মনে হলো যেন কেউ একজন দাঁড়িয়ে আছে, সাদা কাপড়ে ঢাকা তার স্থির অবয়ব। আবার নেমে এলো গাঢ় অন্ধকার। হরিপদ চোখ কুঁচকে সামনের দিকে তাকালো। কোথায়? কেউ তো নেই। হরিপদ চোখ দুটো হাতে তালু দিয়ে মুছে আবার সামনে তাকালো। না, রাস্তা ফাঁকায়। বৃষ্টি চাদরের ওপারে ঝাপসা হয়ে আছে বাঁশবাগান, আর বাইরে আর কিছুই বোঝা যাচ্ছে না। চোখটা পরান ডাক্তারকে না দেখালেই নয়। মুচকি হেসে আবার প্যাডেলে চাপ দিল সে। সাইকেলের চাকায় কাদা জমে ভারী হয়ে উঠেছে। চাকা ঘুরালেই কাদা ছিটকে পায়ে ধুতিতে এসে লাগছে। বাতাসের ঝাপটায় মাঝে মাঝেই সাইকেলটা দুলে উঠছে। তবু এই রাস্তা তার বহুদিনের চেনা। কত ঝড় বৃষ্টি, কত রাত পেরিয়ে এই পথেই সে বাড়ি ফিরেছে, কিন্তু আজ যেন কিছুই স্বাভাবিক লাগছে না। হরিপদ অন্যমনস্কভাবে গামছাটা গলায় জড়িয়ে নিল। ঠিক সেই সময় আবার আকাশ চিরে বিদ্যুৎ চমকালো, এবার আগের চেয়ে উজ্জ্বল। এক নিমিষের জন্য রাস্তার অনেকটা অংশ পরিষ্কার দেখা গেল। আর তখনই হরিপদর বুকের ভেতরটা যেন ধক করে উঠল। সামনে রাস্তার একপাশে একটা বড় শিরীষ গাছের নিচে সত্যি একজন দাঁড়িয়ে আছে। একজন মহিলা, মাথায় লম্বা ঘোমটা টানা, গায়ে ভিজে শাড়ি, বৃষ্টির মধ্যে একদম স্থির, না ছাতা না কোনো নড়াচড়া, যেন কতক্ষণ ধরে ঠিক ওই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। আলো মিলিয়ে যেতেই আবার সব অন্ধকার। হরিপদ এবার আর সাইকেল চালালো না, ধীরে ধীরে ব্রেক কষে দাঁড়িয়ে পড়ল। মনের ভেতরে অদ্ভুত একটা দ্বন্দ্ব শুরু হয়েছে। এত রাতে এমন ঝড় বৃষ্টির মধ্যে একজন মহিলা একা দাঁড়িয়ে থাকবে কেন? কোনো বিপদে পড়েছে নাকি? মাথার প্রথমে এলো দুর্ঘটনার কথা। হয়তো কারোর বাড়ি থেকে ফিরছিল, বৃষ্টিতে আটকে পড়েছে, হয়তো সাহায্যের অপেক্ষায় আছে। হরিপদ মানুষের বিপদ দেখলে কখনোই মুখ ফিরিয়ে নিতে পারে না, গ্রামের সবাই সেটা জানে। তবু আজ কেন যেন বুকের ভেতরটা বারবার কেঁপে উঠছে। ঠিক তখনই বাতাসের ঝাপটায় ভেসে এলো একটা মৃদু শব্দ। মহিলা যেন খুব আস্তে বললেন, বাবা। হরিপদ কান খাড়া করল। বৃষ্টির শব্দে ঠিক বোঝা গেল না। আবার, ও বাবা,
এবার আর ভুল হওয়ার উপায় নেই, কেউ একজন সত্যিই ডাকছে তাকে। হরিপদ গভীর একটা শ্বাস নিয়ে সাইকেলটা ধীরে ধীরে সেই গাছটার দিকে এগিয়ে নিয়ে গেল। বৃষ্টির পর্দা একটু একটু করে সরে যেতে লাগলো, দূরত্ব কমছে, অবয়বটা স্পষ্ট হচ্ছে। কিন্তু যতই কাছে যাচ্ছে ততই একটা অদ্ভুত বিষয় চোখে পড়ছে। এত জোরো বৃষ্টির মধ্যেও মহিলার শাড়িটা অস্বাভাবিক শরীরের সঙ্গে লেপ্টে নেই, হাওয়ায় আঁচলটা তেমন উঠছে না। এত জোর বৃষ্টির মধ্যেও মহিলার চারপাশে কেমন যেন একটা অদ্ভুত স্থিরতা। হরিপদ সাইকেল থামালো। দুজনের মাঝখানে আর 5-6 হাতের বেশি দূরত্ব নেই। প্রথমবার সে স্পষ্ট গলায় বলল, কিছু বলবেন? বলছি কোথায় যাবেন? মহিলাটি কোনো উত্তর দিল না, মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইলেন। বৃষ্টির জল এক নাগারে ঝরে পড়ছে, চারপাশে শুধু ঝমঝম শব্দ। তার মাঝেও কি এক অদ্ভুত নিস্তব্ধতা যেন ওই শিরীষ গাছটার তলায় জমাট বেঁধে আছে। হরিপদ আবার ডাকল, মা, শুনতে পাচ্ছেন? আপনার কি কোনো অসুবিধা হয়েছে? কয়েক মুহূর্ত কেটে গেল। তারপর ধীরে ধীরে মাথাটা সামান্য নাড়ালেন মহিলা, খুব মৃদু, প্রায় ফিসফিসে গলায় বললেন, বাবা, আমাকে একটু সাহায্য করবে? কথাগুলো এত আস্তে বলা যে বৃষ্টির শব্দে প্রায় হারিয়েই যাচ্ছিল। হরিপদ আরও একবার এগিয়ে গেল। নিশ্চয় করব, কি বলুন? আমার বাড়ি খালের ওপারে, ঝাউড়িয়ায়। কথাটা শুনে হরিপদর বুকের চাপটা খানিকটা কমল। ঝাউরিয়া তো তার বাড়ির পাশের খাল পেরোলেই। এত রাতে একা ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আপনার সঙ্গে কেউ নেই? কিছুক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে বললেন, ছিল, সবাই চলে গেছে। কথাগুলো শুনে হরিপদর কেমন যেন লাগলো। কিন্তু তার চেয়ে বড় কথা, ঝড় বৃষ্টির মধ্যে একজন অসহায় মহিলাকে ফেলে চলে যাওয়ার কথা সে ভাবতেই পারল না। চলুন চলুন, আপনাকে পৌঁছে দিই। আমার সাইকেলের পেছনে বসুন। মহিলা ধীরে ধীরে মাথা তুললেন। বিদ্যুতের ক্ষীণ আলোয় এক মুহূর্তের জন্য তার মুখের কিছুটা অংশ দেখা গেল। বয়স খুব বেশি নয়, 30-35-এর বেশি হবে না। ভিজে চুলগুলো কপালের দুপাশ বেয়ে নেমে এসেছে। ঘোমটার আড়ালে মুখটা ফ্যাকাশে, চোখ দুটো গভীর, যেন অনেকদিন না ঘুমানোর ক্লান্তি জমে আছে সেখানে। তবু অদ্ভুতভাবে চোখ দুটো এক দৃষ্টিতে হরিপদর দিকে তাকিয়ে রইল। কোনো কথা নেই, কোনো অভিব্যক্তি নেই। হরিপদর অস্বস্তি আবার ফিরে এলো। সে নিজের অজান্তেই গলাটা পরিষ্কার করে বললে, উঠুন মা, বৃষ্টি আরো বাড়ছে। মহিলা কোনো কথা না বলে সাইকেলের পিছনের কেরিয়ারের দিকে এগিয়ে এলেন। অদ্ভুত বিষয়, কাদামাখা রাস্তার ওপর দিয়ে হাঁটলেও তার পায়ের শব্দ একবার শোনা গেল না। হরিপদ অবশ্য খেয়াল করল না। সে তখন সাইকেলটা শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে। পরের মুহূর্তে মহিলা খুব ধীরে কেরিয়ারে উঠে বসলেন। অবাক হয়ে গেল হরিপদ। এত বড় একজন মানুষ উঠেও সাইকেলটা একটু দুলল না, যেন কেউ বসেই নেই। সে একবার ঘাড় ঘুরিয়ে বলল, ঠিক মতো বসেছেন তো? হ্যাঁ বাবা, চলো। হরিপদ আবার প্যাডেলে চাপ দিল। সাইকেলটা ধীরে ধীরে এগিয়ে চলল খালের সাঁকোর দিকে। তাদের দুজনকে গিলে খেল ঝড় বৃষ্টির সেই অন্তহীন অন্ধকার। পিছনে বসে থাকা মহিলাটা সম্পূর্ণ নিশ্চুপ, শুধু ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির ফোঁটা এসে দুজনের গায়ে আছড়ে পড়ছে। কিছুক্ষণ পর হরিপদ নিজেই নীরবতা ভাঙল। মা, আপনি বাড়িতেই কে কে আছেন? কোনো উত্তর এলো না। সে ভাবল হয়তো বৃষ্টির শব্দে শুনতে পায়নি। আরও একটু জোরে বলল, বলছিলাম বাড়িতে আপনার কে কে আছেন? কেউ নেই। হরিপদর হাত অজান্তেই হ্যান্ডেলের উপরে শক্ত হয়ে উঠল। কেউ নেই মানে? সবাই চলে গেছে? একই উত্তর, একই গলা, একই নিস্তেজ সুর। হরিপদ আবার জিজ্ঞেস করল, আপনি এখানে কারোর বাড়িতে এসেছিলেন নাকি? না, এতেও কোনো উত্তর নেই। এরপর আর কথা বাড়ালো না হরিপদ। কে জানে কার কি সমস্যা, হয়তো সত্যিই কেউ নেই।
অন্যের ব্যক্তিগত দুঃখ নিয়ে খোঁজাখুঁজি করা তার স্বভাব নয়। খালের দিক থেকে ভেসে আসা বাতাসটা হঠাৎই আরো ঠান্ডা হয়ে গেল, এমন ঠান্ডা যেন বরফের ভেতর থেকে হাওয়া বেরিয়ে আসছে। হরিপদ সারা শরীর শিউরে উঠল। ভিজে গামছাটা গলায় আরো শক্ত করে জড়িয়ে নিল সে। ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার টের পেল। সাইকেলের কেরিয়ারে একজন পূর্ণবয়স্ক মানুষ বসে আছে, তবু সাইকেল চালাতে একটু কষ্ট হচ্ছে না, বরং যেন কেরিয়ারটা একেবারে খালি। হরিপদ অবাক হয়ে একবার পিছনে তাকাতে গিয়ে থেমে গেল। এদিকের কাঁচা রাস্তায় যা অবস্থা, রাস্তা থেকে চোখ সরানো ঠিক হবে না। নিজেকেই বোঝালো, হয়তো ভিজে রাস্তায় তাই এমন মনে হচ্ছে। সামনেই খালের সাঁকো, বাঁশ আর শাল কাঠ দিয়ে তৈরি পুরনো সাঁকোটা বর্ষাকালে ভিজে পিচ্ছিল হয়ে যায়। দিনের বেলাতেও সাবধানে পার হতে হয়। হরিপদ সাইকেল থেকে নেমে পড়ল। মা, একটু শান্ত হয়ে বসবেন, সাঁকোটা খুব পিচ্ছিল। পেছন থেকে কোনো উত্তর এলো না। হরিপদ সাইকেলের হ্যান্ডেল ধরে ধীরে ধীরে সাঁকোর ওপরে উঠল। নিচের খালের জল আজও উন্মত্ত। ঘোলাটে স্রোত গর্জন করতে করতে বয়ে যাচ্ছে। মাঝে মাঝে গাছের ডাল, কচুরিপানা, ভাঙা বাঁশ ভেসে যাচ্ছে জলের তোড়ে। ঠিক মাঝখানে পৌঁছাতেই আচমকা সাইকেলটা কেমন যেন অস্বাভাবিক ভারী হয়ে গেল। হরিপদর মনে হলো কেরিয়ারে একজন নয়, যেন ৩-৪ জন মানুষ একসঙ্গে বসে আছে। হ্যান্ডেলে দুহাতে শক্ত করে ধরেও সে সামলাতে পারছে না। কি? মাথার উপরে ঠিক সেই মুহূর্তে এমন এক বজ্রপাত হলো যে পুরো সাঁকোটা সাদা আলোয় ভেসে উঠল। আর সেই আলোয় খালের জলে এক ঝলকের জন্য হরিপদ নিজের ছায়া দেখতে পেল। সাইকেল, সে নিজে আর কেরিয়ারে বসে থাকা মহিলার ছায়া ঠিক পিছনে। দু হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে আছে সে। আর একটা ছোট্ট অবয়ব, মাথা নিচু করে, চুলগুলো মুখে ঢেকে রয়েছে। বয়স 5 কি 6 বছরের বেশি নয়। আলো মিলিয়ে যেতে সব অন্ধকার। হরিপদ থমকে দাঁড়িয়ে গেল। বুকের ভেতরে ধূপ ধূপ শব্দটা যেন খালের গর্জনকে ছাপিয়ে যাচ্ছে। সে সাহস করে ধীরে ধীরে ঘাড় ঘোরাতে শুরু করলো। হরিপদের বুকের ভেতরটা ধড়ফড় করতে লাগলো। সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকালো। কেরিয়ারে সেই মহিলাটি বসে আছেন, মাথায় ঘোমটা টানা, দুটো হাত কোলের উপরে রাখা, চোখ দুটো নিচের দিকে। আর কেউ নেই। হরিপদ কয়েক মুহূর্ত নির্বাক হয়ে দাঁড়িয়ে রইল। তখন নিজের বুকের উপর হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। না, চোখটা গেছে একেবারে, তার সঙ্গে মাথাটা। নিজের মনেই বিড়বিড় করলো সে। ঠিক তখনই মহিলা প্রথমবার নিজের থেকে কথা বলল। ভয় পেয়েছো বাবা? না না, ভয় পাবো কেন? হঠাৎ বিদ্যুৎ চমকালো তো, তাই। মহিলা আর কিছু বললেন না, শুধু খুব আস্তে একটা দীর্ঘশ্বাস ফেললেন। সেই দীর্ঘশ্বাসের শব্দে এমন একটা কষ্ট মিশেছিল যা শুনে হরিপদের বুকটা কেমন যেন হালকা ব্যথা করে উঠল। সে আবার সাইকেল ঠেলতে শুরু করলো। সাঁকো পেরিয়ে ওপারে নামতেই আচমকা সবকিছু বদলে গেল। এপারের তুলনায় ওপারে বৃষ্টি যেন আরো ঘন। বাস ঝাড়গুলো এমনভাবে দুলছে যেন অন্ধকারে কেউ দাঁড়িয়ে তাদেরকে টেনে ধরেছে। দূরে একটা প্যাঁচার কর্কশ শব্দ শোনা গেল। তারপর আবার সব নিস্তব্ধতা। হরিপদ এবার সাইকেলে উঠে বসল। হঠাৎ তার ঠিক বাঁ কানের পাশ দিয়ে কে খুব আস্তে আস্তে ফিসফিস করে বলল, মা, ও মা, মা। হরিপদ বিদ্যুৎপৃষ্ট মানুষের মতো লাফিয়ে ঘুরে তাকালো। কেউ নেই। তারপর পেছন থেকে শান্ত গলায় মহিলাটা বলল, কি হলো বাবা? হরিপদ কয়েক মুহূর্ত কথা বলতে পারল না। তারপর কোনো মতে বলল, আপনি কিছু বললেন? না তো। আবার নীরবতা। হরিপদ মনে মনে নিজের উপর রাগ করল। বিড়বিড় করে বলল, দূর, এসব কি ভাবছি আমি। সে আবার সাইকেলে উঠল। দু একটা প্যাডেল ঘোরাতেই সামনে বিদ্যুৎ চমকালো। আর সেই আলোয় রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট ছেলে।
5-6 বছরের বেশি নয়, খালি গা, হাঁটু পর্যন্ত একটা ভেজা হাফ প্যান্ট, মাথা নিচু, দুহাত শরীরের পাশে ঝুলে আছে। হরিপদ আর এক মুহূর্ত দেরি না করে প্রাণপণে ব্রেক কষল। সাইকেলের চাকা কাদায় পিছলে গেল। সে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের আলোটা যেন মিলিয়ে গেল। চারিদিক আবার অন্ধকার। হরিপদ হাঁপাতে হাঁপাতে সামনের দিকে তাকিয়ে রইল। কেউ নেই, রাস্তা ফাঁকা, এক ফোঁটা নড়াচড়াও নেই। তার বুকের ভেতরটা যেন ধীরে ধীরে বরফ হয়ে আসছে। ঠিক তখনই কেরিয়ারের ওপরে বসে থাকা মহিলা খুব আস্তে বললেন, কি হলো বাবা, চলো। হরিপদ ধীরে ধীরে পেছনে তাকালো। মহিলা আগের মতোই বসে আছে, মাথা নিচু, কিন্তু এবার তার কোলে দু হাতে এমনভাবে রাখা যেন তিনি কাউকে জড়িয়ে ধরে বসে আছেন। কাউকে যাকে হরিপদ দেখতে পাচ্ছে না। ঠিক সেই মুহূর্তে আবার আকাশ ফাটিয়ে বজ্রপাত হলো। সাদার আলো এক মুহূর্তের জন্য চারিদিক ভাসিয়ে দিল। আর সেই আলোয় হরিপদ স্পষ্ট দেখল মহিলার দুই হাতের ফাঁকে একটা ছোট্ট ভেজা হাত বেরিয়ে আছে, শিশুর হাত। হরিপদ মুখ থেকে অজান্তেই একটা চাপা চিৎকার বেরিয়ে এলো। কে ওটা? সেই ছেলেটা। হরিপদর বুকের রক্ত যেন জমে গেল। ভিজে চুল মুখের ওপর ঝুলে আছে, মুখটা দেখা যাচ্ছে না। দুই হাত দিয়ে শক্ত করে মাকে জড়িয়ে ধরে বসে আছে। কিন্তু ছেলেটার শরীরটা অস্বাভাবিক, যেন কোমর থেকে নিচের অংশ নেই। বৃষ্টির মধ্যে আধখানা শরীর কুয়াশার মতো মিলিয়ে যাচ্ছে। বিদ্যুতের আলো নিভে যেতে আবার সব অন্ধকার। হরিপদ হাত থেকে সাইকেলের হ্যান্ডেলটা ছিটকে পড়ে গেল। সে দুপা পিছিয়ে কাদার উপরে ধপাস করে বসে পড়ল। শ্বাস নিতে কষ্ট হচ্ছে, গলা দিয়ে কোনো শব্দ বেরোচ্ছে না। ঠিক তখনই খুব কাছে একেবারে তার কানের পাশ থেকে একটা শিশুর হাসির শব্দ। হরিপদ বিদ্যুতের মতো ঘুরে তাকালো, কেউ নেই। তারপর চারিদিক থেকে হাসির শব্দ যেন ঘিরে ধরল ওকে। মনে হচ্ছে অন্ধকারের মধ্যে অসংখ্য বাচ্চা একসঙ্গে হাসছে। কে তোরা? সামনে আয়। হঠাৎ সব শব্দ থেমে গেল। হরিপদ মাটিতে পড়ে আছে তখন। খানিকটা দূরেই দাঁড়িয়ে আছে সেই ছেলেটা। জট পাকানো চুল থেকে অনবরত কালো জল ঝরছে। চোখের মণিহীন গভীর কোটর থেকে গড়িয়ে পড়ছে ঘন আঠালো তরল। আর গলা পর্যন্ত চেরা অমানসিক বিশাল হাঁ করা মুখের ভেতর কোনো দাঁত নেই, আছে কেবল অসংখ্য কাঁটার মতো হাড়ের সূচ। সে যখন হামাগুড়ি দিয়ে এগোচ্ছে তখন তার প্রতিটি নড়াচড়ার মধ্যে হাড়ের ঘর্ষণের একটা ঘর ঘরের শব্দ হচ্ছে। শরীরের বুক বরাবর থাকা গভীর ক্ষতটি যেন বেরিয়ে আসছে পচা নর্দমা আর মাছের তীব্র উৎকট গন্ধ। তার হাতগুলো নখের বদলে ধারালো ফলার মতো, যা কাদা খুঁড়ে রক্তিম আঁচড় কাটছে। স্থির দৃষ্টিতে হরিপদর দিকে তাকিয়ে সে চেরা মুখ থেকে বেরিয়ে এলো একটা শ্বাসরুদ্ধকর বাক্য। আমাদের বাড়ি নিয়ে যাচ্ছ? হরিপদ কাদায় পা ঘষে ঘষে পিছুতে থাকলো ক্রমশ। হঠাৎ পিঠটা ঠেকল। পিছনে তাকাতেই দেখে মহিলাটি দাঁড়িয়ে। এখন আর তার মাথায় ঘুমটা নেই। তার মাথার চুলগুলো সাপ হয়ে তার ঘাড়ের চারপাশে কিলবিল করছে। মাঝে মাঝে সেগুলো হরিপদর গলার কাছে এসে ফনা তুলছে। মাধবীর মুখটা এখন আর মানুষের নেই, এটি যেন একটি জ্বলন্ত শ্মশানের গহ্বর। তার চোখের মণি দুটি নেই, সেখানে জ্বলছে দুটি নীলচে আগুনের শিখা, যা হরিপদর আত্মার ভেতর সরাসরি তাক করে বসে আছে। তার চোয়ালটা কানের নিচ পর্যন্ত ছিঁড়ে গিয়ে ঝুলে পড়েছে। মাধবী এক ঝটকায় তার লম্বা কঙ্কালসার হাত বাড়িয়ে হরিপদর চিবুকটা ধরল। তার হাতের ছোঁয়া মাত্রই হরিপদর চামড়া যেন পুড়ে কালো কয়লা হয়ে গেল। তার পচা জিহ্বাগুলো হরিপদর গাল চাটতে চাটতে হিস হিসে স্বরে বলল, বাড়ি দিতে যাবি না হরি? কে তুমি? আমাকে ছাড়ো, আমাকে ছেড়ে দাও।
সেই ভয়াবহ শীতল ছোঁয়ায় হরিপদ আর কোনো চিৎকার বেরোল না। তার কণ্ঠনালী জমে পাথর হয়ে গেল। হরিপদ শুধু দেখতে পেল দূরে দাঁড়িয়ে বাচ্চাটা খিলখিলিয়ে হাসছে, আর ওই অশরীরই তার তীক্ষ্ণ শক্ত আঙুল দিয়ে চেপে ধরেছে হরির গলা। হরিপদ চোখের সামনে পৃথিবীটা তুলছে। মাধবীর আঙুলের ডগাগুলো এখন আর চামড়া ভেদ করে মাংসের গভীরে বসে যাচ্ছে। প্রতিটি আঙুল যেন এক একটা বিষাক্ত সাপের ছোবল। তার সেই জ্বলন্ত নীল শিখার মতো চোখ দুটো এখন হরিপদর চোখের মনির ঠিক কয়েক ইঞ্চি সামনে। ভয় করছে? হরিপদর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না, কেবল একটা ঘর ঘর শব্দ হচ্ছে। সে দেখতে পাচ্ছে ওই বাচ্চা ছেলেটা হামাগুড়ি দিয়ে কাছে আসছে। ছেলেটা সেই কাঁটার মতো দাঁতবিহীন মুখের ভেতর থেকে এখন জীবন্ত রক্ত মাংস ছিঁড়ে আসা টুকরো ঝুলে পড়ছে। সে হরিপদর বুকের উপরে উঠে বসল। ছেলেটা হিম শীতল ওজন হরিপদর বুকের পাঁজরে গিয়ে লাগছে। ছেলেটি তার সেই ধারালো ফলার মতো হাত দিয়ে হরিপদর শার্টটা ছিঁড়ে ফেলল। বুকটা উন্মুক্ত হতেই মাধবী তার কঙ্কালসার দীর্ঘ নখ দিয়ে হরিপদর হৃৎপিণ্ডের ঠিক ওপরের চামড়ার একটা নিখুঁত বৃত্ত আঁকতে শুরু করলো। হরিপদ যন্ত্রণায় ছটফট করতে পারছে না। তার শরীরে যেন কোনো অশরীরী শক্তি মাটিতে পেরেক দিয়ে গেঁথে দিয়েছে ওকে। হরির বুক থেকে রক্ত চুইয়ে পড়ছে। হরি কোনো মতে বলল, কেন কেন করছো? আমি কি করেছি? কে তুমি? বলো বলো, কে তুমি? আমি মাধবী। সেদিন ছিল এমনই এক ঝড় বৃষ্টির রাত। কোথায় গেলে গো মাসিমা? ছেলে হয়েছে তো? ও মা, দেখি। প্রথম সন্তান বংশের কিপ্টেমি করো না যেন। না না, আমি আগে থেকেই সব জোগাড় করে রেখেছি তো। দুটো নতুন কাপড়, এক জোড়া সোনার দুল, নগদ 300 টাকা। দেখো বাবা, চলবে তো? চলবে আর কি, দৌড়বে। মিষ্টি আছে, নিয়ে যেও। আমি তবে আসি। পটল কোথায়? ওই তো খেলছে, ভারী লক্ষ্মী ছেলে। মাধবী ও ছেলে পটলকে নিয়ে বেরিয়ে পড়ল। রওনা হলো ঝাউরিয়ার উদ্দেশ্যে। প্রচণ্ড জোরে আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে তখন। ছাতা মাথায় নিয়ে, পটলকে কোলে নিয়ে আর হাতে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে কোনো রকমে এগিয়ে চলছে মাধবী। তখন এই অঞ্চল জনবসতি বেশ কম, খালের দিকটাও ফাঁকা, রীতিমতো গা ছমছমে পরিবেশ। পটল মায়ের গলা চেপে ধরে নানান গল্প করতে করতে যাচ্ছে। জল কাদায় প্রায় ভিজে গেছে ওরা। ও মা, আমাদের বাড়ি আর কত দূর মা? এই তো বাবা, আর একটু। মাধবী এগোতে থাকে। খালের খানিকটা আগেই একটা টালির একচালা ঘর আছে। টিমটিম করে সেখানে আলো জ্বলছে। প্রচণ্ড ঝড় আর বিদ্যুৎ চমকানোর আওয়াজে পটল কাঁদতে শুরু করেছে। সেই আওয়াজ ভেসে আসছে ওই ঘরের ভিতর থেকে, যেখানে 3 জন বসে তাস খেলছে। 3 জনের মধ্যে একজন পল্টন, বয়স 30-এর মতো হবে। বাড়িতে বউ বাচ্চা আছে, টাকা পয়সাও কম নয়। খালের পাশের এই জায়গাটা নতুন কিনেছে পল্টন। সেখানেই একচালা ঘর করেছে, আড্ডা দেওয়া, মদ মাংস খাওয়া এইসবেরই ডেরা করেছে। পল্টনের সাথে রয়েছে বিশু আর টনা। বিশু পল্টনের সমবয়সী, টনা খানিকটা ছোট, বিয়ে থা হয়নি, কাজকর্ম করে না কিছুই। 3 জন মিলে বসে রয়েছে চৌকিটায়। এখানে একটা চৌকি, একটা স্টোভ আর একটা পোড়া কড়া খুন্তি, আর চারিদিকে মদের বোতল ছাড়া আর কিছুই নেই। পল্টন কলসির মতো ভুঁড়িটায় হাত বুলাচ্ছে শুয়ে শুয়ে। বিশুর নেশাও আজ মাথায় চড়েছে। বিশু কান্নাকাটি চলেছে, গুচ্ছের গালাগালি দিচ্ছে নিজের বাপকে। টাকা পয়সা নাকি ওর বাবা রেখে যায়নি। টানা বিড়িতে টান দিতে দিতে বলল, এই পল্টন দা, বলছি যে এই কালো কুকুরটার বাচ্চা হলো না কদিন আগে, ওইটাই কুই কুই করছে নাকি? হ্যাঁ মনে হয়। আর কুকুর ছানা আমার ফেটে যাচ্ছে দিকে। বলছি ঘরে এনে রাখবো নাকি ওই ছানাটাকে? সালা কুত্তার বাচ্চার জন্য ভাবার লোক আছে, হ্যাঁ? আর আমার জন্য
কেউ নেই, কেউ না। এখানে কাছে ঘ্যান ঘ্যান করিস না তো। মাছের ভেড়িটা আমার, তুই চালা। কবে থেকেই তো বলছি আমাকে কিছু দিতে হবে না। বিশু পল্টনের পায়ে মাথা ঠেকিয়ে শুয়ে পড়ল। আমার বাপটা যদি আমার জন্য এত ভাবতো রে। টনা ঘর থেকে বেরিয়ে এলো। এদিক ওদিক তাকাতেই ওর চোখ পড়ল একটা বাচ্চা কোলে মহিলা গাছের তলে দাঁড়িয়ে কাঁপছে থরথর করে। টনা কাছে এগিয়ে এসে দাঁড়ালো। বিদ্যুতের ঝলকানিতে চারিদিকের আলো হয়ে যেতেই অন্ধকারের মধ্যে ফুটে উঠল মহিলার চেহারা। ফ্যাকাশে রঙের একটি কাপড় তার পরনে, এলোমেলো চুল, কোলে ছোট্ট ছেলেটা যাকে দু হাত দিয়ে চেপে জড়িয়ে আছে, হাতে ব্যাগে ভরা জিনিসপত্র, আজকে রোজগার। বাচ্চা ছেলেটার গায়ের জামাটা ভিজে লেপটে গেছে তার গায়ে, থরথর করে কাঁপছে ওরা। এতটাই তোলপাড় করা ঝড় উঠেছে আর বাজ পড়ছে যে সামনে এগোতে ভয় পাচ্ছে বাচ্চা ছেলেটির মা। টনা শীষ দিতে দিতে বলল, কি ব্যাপার? কে তুমি খুকুমনি? হ্যাঁ? মাধবী কোনো উত্তর না দিয়ে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে রইল। এতক্ষণ ভিজে পোশাকের জন্য সারা শরীর থরথর করে কাঁপছিল, কিন্তু এবার মাধবীর বুকের ভেতরটা যেন কাঁপতে শুরু করেছে। কিন্তু তা প্রকাশ করার উপায় নেই। দৌড়ে পালানো বোকামি। ছেলে কোলে নিয়ে দুপা দৌড়াতে গেলে এই কাঁচা রাস্তায় আচার খেয়ে পড়বে ও, তাই চুপ করে দাঁড়িয়ে থাকাটাই বোধহয় শ্রেয়। এদিকে টনাকে আসতে দেখে পল্টন আর বিশুও বেরিয়ে এলো। কি হলো এলি? টনা? হ্যাঁ পেয়েছি পল্টন দা, পেয়েছি। এই ছানা সোনা দুটো একসাথে। পল্টন আর বিশু এগিয়ে এলো আরো খানিকটা কাছে। কে গো তুমি? দাঁড়া দাঁড়া, তোরা বড্ড বিরক্ত করিস। কি সমস্যা হয়েছে আমাকে বলো তো। ওরা ফালতু ইয়ার কি করছে? এতক্ষণে মাধবী চোখ তুলে তাকালো, বলল, আমি বাড়ি যাব। খাল পেরোলেই ঝাউড়িয়াতে আমার বাড়ি। ও আচ্ছা আচ্ছা, এখানে কি করতে এসেছো? আমি ওই দত্তদের বাড়ির বউয়ের বাচ্চা হলো, তাই। ও ধাইমা, প্রসব করাতে এসেছো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এভাবে বাইরে দাঁড়িয়ে বিজো না, ভিতরে এসো। বাচ্চাটার শরীর খারাপ করবে। না না দাদা, আমি 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 ঠিক আছে। আরে বলছি তো এসো, আমি বাড়ি পৌঁছে দেবার ব্যবস্থা করব। এসো এসো এসো। দাদা বলে ডাকলে আর বিশ্বাস হচ্ছে না? এসো এসো। এই তোর ব্যাগগুলো হাত থেকে নে। ইস ভিজে গিয়ে, আহারে। মাধবী পল্টনের কথা মতো মনে সংশয় নিয়ে এগিয়ে গেল, কিন্তু তারপর ছোট্ট ছেলেটা একপাশে পড়ে রইল। তিনটে জানোয়ার মিলে ওই ছোট্ট ছেলেটার মায়ের দেহের উপর ঝাঁপিয়ে পড়ল একে একে। আমাকে ছেড়ে দাও, আমার ছেলে আছে, আমাকে দয়া করো তোমরা। দাদা, আমাকে আপনি একটু বাড়ি পৌঁছে দেবেন বললেন তো। এরকম অন্যায়টা করবেন না দাদা। আমার ছেলে, আমি 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 ছাড়া কেউ নেই দাদা, কেউ না। ছেলেটা ভিজে কাঁপছে দাদা। আমাকে ছেড়ে দিন দাদা, আমাকে দয়া করে ছেড়ে দিন। দেব তো বাড়ি পৌঁছে, সকাল হোক। এই ছেলে, এই চুপ, কেঁদেই চলেছে। চুপ কর। এই শালে চুপ চুপ, কেঁদেই চলেছে। হ্যাঁ চুপ, কেঁদেই চলেছে। টনা সহ্য করতে না পেরে ছেলেটাকে মারতে শুরু করে। ছেলেটা আরো কাঁকিয়ে ওঠে। মাধবী আর ওর ছেলের আর্তনাদে ফেটে পড়ে চারিদিক, কিন্তু তাতেও কি লাভ হয়েছিল কোনো? না। তিনটে নরপিশাচ মনুষ্যত্বের মুখোশ ছিঁড়ে ফেলে হিংস্র জানোয়ারের মতো হয়ে উঠেছিল। ওদের অত্যাচারে মাধবী ক্ষতবিক্ষত দেহটা নিস্তেজ রক্তাক্ত হয়ে পড়েছিল চৌকিটায়। মেঝের একপাশে বসে কাঁদতে কাঁদতে বাচ্চাটা শুয়ে পড়েছিল, হয়তো জ্বরের ঘোরে জ্ঞান হারিয়েছিল। হঠাৎ জন্তুগুলোর সচেতনতা জাগল। না না, মাধবীর প্রতি নয়, ওদের ধরা পড়ার ভয় জাগলো মনে। পল্টন বলল, এইটা না, আরে শালা এবারে এটাকে নিয়ে করবি?
কি করবে আর, বাড়ি পৌঁছে দেবে তো বলেছ। উফ, বিশু বস্তাটা নিয়ে আয় তো। আর টনা, লোহার শিক আছে, ওখানে নিয়ে আয়। কি হবে? খালে পড়লে যদি বেঁচে যায়, আগে তো সেটার ব্যবস্থা করতে হবে। আর বাচ্চাটা? ওটাকে এমনি জলে ফেলে দিবি, নিতিয়েই তো গেছে। ওইটুকু প্রাণ আর কতক্ষণ। হ্যাঁ, বিশু নিয়ে এলো একটা বস্তা। পল্টন লোহার শিকটা এলো পাথারি মাধবীর সারা শরীরে ঢুকিয়ে ক্ষত বিক্ষত করলো শরীরটাকে। চোখ দুটো খুলে বাইরে বেরিয়ে এলো মাধবীর। বুকের মধ্য থেকে ছিটকে উঠল রক্ত। আর এই দেহে প্রাণ থাকার কথাই নয়। নিশ্চিত হলো ওরা। বস্তায় ভরে দিল মাধবীকে। টনা ছোট ছেলেটাকে আরেকটা বস্তায় ভরতে গিয়ে দেখল ছেলেটার গা জ্বরে পুড়ে যাচ্ছে। ঘোরের মধ্যে ছেলেটা আধো আধো করে বলছে, মা, তোমরা আমার মাকে ছেড়ে দাও না, আমার মায়ের কত হবে। ছাড়ো বলছি, ছাড়ো না মা। না, টনাদের সেই কথা কানে গেল না। বস্তায় ঢোকাতেই ছটফট করে উঠল ছোট্ট ছেলেটা। কিন্তু তাতে ওরা নিস্তার দিল না। খালের সাঁকোর উপর থেকে ছুঁড়ে ফেলে দিল দুটো বস্তা। জলের স্রোতে মাধবী আর ছোট্ট ছেলে পটল হয়তো ভেসে যাবে, কিন্তু ছোট্ট ছেলেটার যে তখনও প্রাণটুকু অবশিষ্ট ছিল। জলে ভরা বস্তায় আটকে পড়া ছোট্ট প্রাণটার কথা ভাবল না ওরা একবারও। ওদের মানুষ বলি আমরা, মানুষ। ছোট্ট ছেলেটার বুকটা জলে ফুলে উঠল। হা করে হাঁপানোর ক্ষমতা কমতে কমতে ছোট্ট ছেলেটা আরেকবার যেন বলল, মা। না, আর ওর মাকে সেদিন ওই পশুগুলো ছাড়েনি, তাই ওর মা আগলাতে পারল না ওকে। কে অসহায় আজ, ছোট্ট পটল নাকি ওর মায়ের আত্মা? হয়তো ছেলেটার কষ্ট দেখেছে দূর থেকে, আর অসহায়ের মতো আঁচল পেতে ছেলের মৃত্যু কামনা করেছে। হয়তো বলেছে, আর কষ্ট দিও না ছেলেটাকে ঈশ্বর, এবার প্রাণটা নাও। হ্যাঁ, ঈশ্বর এই কথাটা শুনল হয়তো। ছেলেটার স্থির দেহটা বস্তাবন্দি অবস্থায় ভেসে উঠল। সমস্তটা যেন হরিপদর চোখের সামনে ঘটল এতক্ষণ। হরিপদ স্তব্ধ হয়ে মাধবীর পায়ের কাছে বসে রইল। ওর চোখে জল। হরিপদ আজ সত্যের মুখোমুখি হয়েছে, যে সত্য ওর রক্তকে ঘৃণা করতে বলে। ক্ষমা করে দাও মা, ক্ষমা করে দাও। হ্যাঁ, ওই রাতের চরম অপরাধের কেন্দ্রীয় ব্যক্তি পল্টনের ছেলেই হরিপদ। পল্টন এই ঘটনার পর খালের জলেই মারা যায়। অস্বাভাবিক মৃত্যু। বিশু আর টনাও একইভাবে মৃত্যু। আর সেই একচলার ঘরেই হরিপদ মাস কয়েক ধরে থাকতে শুরু করেছে পরিবার নিয়ে। আর সেটাতেই আরও সুবিধা হয়েছে মাধবীর প্রতিশোধ নিতে। হ্যাঁ, যে ওর সন্তানের প্রাণ কেড়ে নিয়েছে তার সন্তানকে মাধবী ছাড়ে কেমন করে? মাধবী ক্রমশ এগিয়ে আসে হরিপদর কাছে। হরিপদকে এক ধাক্কা দিয়ে মাটিতে ছুঁড়ে ফেলেও। মাধবী ওর দুই হাত বাড়িয়ে দিল হরিপদর দিকে। তখন পটল বলে উঠল, মা, ওকে কি করবে এখন? আয় না, আয়, দেখ কি করি। ওকে মারছো কেন মা? ও কি করেছে? ও তো দোষ করেনি। পটলের কথা শুনে মাধবীর হাত কেঁপে উঠল। তার নখগুলো ধীরে ধীরে হরিপদর বুক থেকে সরে গেল। নীল আগুনের মতো জ্বলা চোখ দুটো এক মুহূর্তের জন্য নিভে গেল। সত্যি তো, হরিপদর কি দোষ? ও একটা নোংরা লোকের সন্তান, কিন্তু সেই দোষের শাস্তি ও কেন পাবে? যেন বহু বছরের জমে থাকা প্রতিশোধ আর মাতৃত্ব একে অপরের সঙ্গে লড়াই করছে। পটল এগিয়ে এলো। কালচে কোটরে ঢাকা চোখ থেকে গড়িয়ে পড়ছে জল। ঘাড় বেঁকিয়ে হেসে বলল, যাও, যাও, তুমি চলে যাও, আর এসো না। হ্যাঁ, আর এসো না কিন্তু। হরিপদ তৎক্ষণাৎ দৌড়াতে শুরু করলো, আর একবারও পিছনে ফিরে তাকালো না।
প্রাণপণে দৌড়ে অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। খালের সাঁকোর উপর পাশাপাশি দাঁড়িয়ে রইল মাধবী আর ছোট্ট পটল। পটল ধীরে ধীরে মায়ের হাতটা শক্ত করে ধরল। দূরে আবার বিদ্যুৎ চমকালো। এক ঝলক সাদা আলোয় দেখা গেল মা ছেলেটাকে বুকে টেনে নিয়েছে। পরের মুহূর্তেই চারিদিক অন্ধকার, খালের উপর শুধু বৃষ্টির শব্দ, আর তারপর সম্পূর্ণ নিস্তব্ধতা, যেন সেখানে কোনোদিন কেউ ছিলই না। শুনছিলেন লেখিকা সংযুক্তা সিংহ রায়ের কলমে গ্রাম বাংলার একটি হারিম করা ভয়ের গল্প। কেমন লাগলো আপনাদের আজকের এই গল্পটা জানাবেন আমাদের ইউটিউব কমেন্টে। কোথা থেকে আপনি আমাদের গল্পগুলোকে শুনছেন সেটাও জানাবেন। আপনি আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং আমাদের গল্পগুলোকে যদি আপনি ভালোবাসেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে অল করে রাখুন, যাতে নতুন নতুন গল্প যখনই আসে আপনি তার নোটিফিকেশন পেয়ে যান এবং আপনি শুনে ফেলতে পারেন। আপনারা সাপোর্ট করুন, এভাবেই আমাদের চ্যানেলকে ভালোবাসুন এবং আরো আমাদের বড় একটা পরিবার করে তুলুন। দেখা হচ্ছে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে রাখুন আপনাদের এই বঙ্গকথা ইউটিউব চ্যানেলকে।